পৃষ্ঠতলীয় রসায়নের চতুর্থ ক্লাসে আমার সমস্ত ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজকে আমরা টিন্ডাল এফেক্ট বা টিন্ডাল প্রভাব দিয়ে শুরু করব। অন্ধকার ঘরে কোলয়েডের মধ্যে দিয়ে আলোক রশ্মি পাঠালে কোলয়েড কণাগুলি দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলয়েডের মধ্যে দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে। ঠিক আছে, যেমন একটা অন্ধকার ঘর মধ্যে যদি যেমন আমরা কি দেখি যে ধূলিকণা যেমন ঘুলঘুলে দিয়ে বা জানালার ফাঁক দিয়ে যখন রোদ ঢোকে তখন কি হয় না, ধুলোগুলিকে খুব চকচকে দেখায়, মনে হয় যেন কিছু উড়ে বেড়াচ্ছে, সোনালি সোনালি কণা। এইরকমই হচ্ছে টিন্ডাল এফেক্ট। তো টিন্ডাল এফেক্টে কোলয়েডের কণাগুলোকে আমরা দেখতে পাবো। এখানে যেমন আমরা দুখানা উদাহরণ নিয়েছি। NaCl তৈরি করে প্রকৃত দ্রবণ, সেই জন্য NaCl এর ক্ষেত্রে আমরা টিন্ডাল এফেক্ট কিন্তু দেখতে পাবো না। এবং গোল্ড সল কিন্তু একটা কোলয়েডীয় দ্রবণ, তাই গোল্ড সলের ক্ষেত্রে আমরা কিন্তু টিন্ডাল এফেক্ট দেখতে পাবো। মনে রাখতে হবে যে প্রকৃত দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যাবে না, আর যদি কোলয়েডীয় দ্রবণ হয় তাহলে টিন্ডাল এফেক্ট দেখা যাবে। টিন্ডাল এফেক্টের ব্যবহার কি আছে না, কোনো দ্রবণ প্রকৃত না কোলয়েডীয় তা আমরা বুঝতে পারবো টিন্ডাল এফেক্টের ব্যবহার করে। এরপর টিন্ডাল এফেক্ট ব্যবহার করে কিন্তু পরা অনুবীক্ষণ যন্ত্র বা আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। এবং স্পর্শ পদ্ধতিতে আমরা যখন H2SO4 তৈরি করছিলাম, যখন তৈরি করছিলাম তখন আমাদের খুব দামি অনুঘটক ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, প্লাটিনাম অ্যাসবেস্টস এগুলো ব্যবহার করা হচ্ছিল। তো সেখানে যদি ধুলো থাকে তাহলে অনুঘটকের কার্যকারিতাটা কিন্তু কমিয়ে দেবে। এক্ষেত্রে টিন্ডাল এফেক্টের সাহায্যে আমরা দেখে নিতে পারি যে সেখানে কোনো ধুলো বালি বা এরকম ছোট ছোট কোলয়েডীয় কণা আছে কিনা। ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে আমরা টিন্ডাল এফেক্ট ব্যবহার করতে পারি। ব্রাউনীয় গতি, বিজ্ঞানী রবার্ট ব্রাউন এইটি একটি পরীক্ষার মাধ্যমে করেছিলেন। ব্রাউনীয় গতি কি না, কোলয়েডের বিস্তার মাধ্যমে কোলয়েড কণার বিরামহীন ইতস্তত ও বিক্ষিপ্ত বিচরণকে ব্রাউনীয় গতি বলা হয়। একটা কালো পাত্রের মধ্যে যদি তিনি কি করেছিলেন না, ফুলের পরাগরেণুগুলিকে ছড়িয়ে দিয়েছিলেন এবং তিনি কি দেখেছিলেন, বাইরে থেকে আলো দিয়ে যে পরাগরেণুগুলো চারিদিকে ইতস্তত বিচরণ করছে, এইটি ছিল ব্রাউনীয় গতি। তাহলে ব্রাউনীয় গতি কি দেখলাম, কোলয়েডের বিস্তার মাধ্যমে কোলয়েড কণার বিরামহীন ইতস্তত বিক্ষিপ্ত বিচরণকে ব্রাউনীয় গতি বলা হয়। আচ্ছা, এরপরের টপিক আমাদের তড়িৎ সঞ্চালন বা ইলেকট্রোফোরেসিস। তড়িৎক্ষেত্রের প্রভাবে কোলয়েড কণার কোনো একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে গমন করাকে তড়িৎ সঞ্চালন বলে। ঠিক আছে, আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে কোলয়েডের কণাগুলি আধানগ্রস্ত হলে তবেই কিন্তু দ্রবণে থাকে, আদারওয়াইজ তারা কি হয়, থিতিয়ে পড়ে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে কোলয়েড কণাগুলো যেগুলো আধানগ্রস্ত হয় সেগুলো কোনো না কোনো তড়িৎদ্বারের দিকে যাবেই। যদি ক্যাটায়ন হয় তাহলে তারা ক্যাটাফোরেসিস দেখাবে, আর যদি অ্যানায়ন হয় তাহলে তারা অ্যানাফোরেসিস শো করবে। ক্যাটাফোরেসিস দেখাবে FeOH হোল 3, কারণ FeOH হোল 3 এটা একটা পজিটিভ সল, পজিটিভ সল, তাই FeOH হোল 3 যে সলটা সেটা ক্যাটাফোরেসিস, অর্থাৎ এটি কিন্তু ক্যাটায়ন হয়, এটা কিন্তু ক্যাথোডের দিকে যাবে, এবং ক্যাথোডের দিকে যদি যায় তাহলে এটা হবে ক্যাটাফোরেসিস। অ্যানাফোরেসিসে কি আছে, যদি কোনো সলকণাগুলো যদি অ্যানোডের দিকে অগ্রসর হয় তখন তাকে বলা হবে অ্যানাফোরেসিস। তো AS2S3 একটা নেগেটিভ সল, সুতরাং এরা অ্যানোডের দিকে যাবে, সুতরাং এরা অ্যানাফোরেসিস দেখাবে। পরের টপিক সমতড়িৎ বিন্দু। উভধর্মী প্রকৃতি বিশিষ্ট পদার্থের কোলয়েডীয় দ্রবণের ক্ষেত্রে যে নির্দিষ্ট pH মানে তড়িৎ বিভব প্রয়োগ করা সত্ত্বেও উভধর্মী কোলয়েড কণাগুলি ক্যাথোড বা অ্যানোড কোনো তড়িৎদ্বারের দিকেই অগ্রসর হয় না, সেই pH এর মানকে কোলয়েডের সমতড়িৎ বিন্দু বলে। ঠিক আছে, তাহলে সমতড়িৎ বিন্দু কি হলো, একটা নির্দিষ্ট pH, যে pH এ কোলয়েড কণাগুলি ক্যাথোডের দিকেও যাবে না, তারা
ক্যাথোডের দিকেও যাবে না, আবার অ্যানোডের দিকেও কিন্তু যাবে না। সেই নির্দিষ্ট পিএইচ এর মানকে বলা হবে সমতড়িৎ বিন্দু। ঠিক আছে, তাহলে উপধর্মী প্রকৃতির কলয়েডগুলো যে নির্দিষ্ট পিএইচে কোনো ক্যাথোড এবং অ্যানোড দুটো কোনো দিকেই যাবে না, সেই নির্দিষ্ট পিএইচকে বলা হবে সমতড়িৎ বিন্দু। এরপর পরীক্ষাতে প্রশ্ন আসে যে FeOH হোল 3 সল কি ধরনের তড়িৎ সঞ্চালন দেখাবে। তো মনে রাখতে হবে যে FeOH হোল 3 যে সল, এটা কিন্তু পজিটিভ সল। ঠিক আছে, পজিটিভ সল হয় এরা কিন্তু কি দেখাবে, ক্যাটাফোরেসিস, পরীক্ষাতে আসে। ঠিক আছে, এটা পজিটিভ সল যারা হবে তারা কিন্তু ক্যাটাফোরেসিস দেখাবে, যারা নেগেটিভ সল হবে তারা অ্যানাফোরেসিস দেখাবে। পরের এখানে যে আমরা প্রশ্নটা পাচ্ছি AS2S3, AS2S3 এই যে সল আছে, এই সলটা হচ্ছে নেগেটিভ সল। তো নেগেটিভ সল কার দিকে যাবে, অ্যানোডের দিকে যাবে। নেগেটিভ অ্যানায়ন যায় অ্যানোডে, ক্যাটায়ন যায় ক্যাথোডে। সুতরাং যেহেতু নেগেটিভ সল তাই এরা অ্যানাফোরেসিস শো করবে। কোলয়েড কণায় আধানের উৎপত্তি। কোলয়েড কণাগুলো আধানের উৎপত্তি কিভাবে হয় সেটা আমরা যদি দেখি, যে অতিরিক্ত গরম জলে FeCl3 দ্রবণ যোগ করলে ধনাত্মক আধানগ্রস্ত ফেরিক অক্সাইড, মনে রাখবে ফেরিক অক্সাইড Fe2O3, ফেরিক অক্সাইড সল উৎপন্ন হয়। এক্ষেত্রে কোলয়েড কণাগুলি দ্বারা Fe3+ আয়নের বর্ণাত্মক অধিশোষণের ফলে সলটি ধনাত্মক আধানগ্রস্ত হয়ে যায়। যেমন তাহলে এই যে FeCl3 কে যখন আমরা জলে দিচ্ছি তখন কি হচ্ছে, Fe2O3.XH2 এবং তার সাথে বর্ণাত্মকভাবে অধিশোষণ কাকে করছে, Fe3+ কে বর্ণাত্মকভাবে অধিশোষণ করছে। এই যে Fe2O3 যে সল সেটা Fe3+ কে বর্ণাত্মকভাবে অধিশোষণ করায়, এটা একটা ধনাত্মক সলে পরিণত হচ্ছে। এভাবে কিন্তু আধান অর্জন হয়। একই রকম ভাবে যদি আমরা এখানে আরেকটা উদাহরণ দেখি, AS2O3 এর জলীয় দ্রবণে H2S পাঠিয়ে আর্সেনিয়াস সালফাইড আমরা AS2S3 সল তৈরি করব। AS2O3 এর কাছে যদি আমরা H2S দিয়ে দিই তখন আমরা AS2S3 আর্সেনিয়াস সালফাইড সল তৈরি করব। দ্রবণে উপস্থিত H2S এর আয়নীয় বিয়োজনের ফলে উৎপন্ন S2- আয়ন সলকণা দ্বারা বর্ণাত্মকভাবে অধিশোষিত হয়, তাই আর্সেনিয়াস সালফাইড সল ঋণাত্মক আধানগ্রস্ত হয়। ঠিক আছে, AS2S3 এর যে কণাগুলো, তাহলে আমরা কি দেখলাম, H2O3 যখন আমরা H2S পাঠাচ্ছি তখন AS2S3 সল তৈরি হচ্ছে। এই যে AS2S3 সল কণাগুলো H2- আয়নগুলিকে বর্ণাত্মকভাবে অধিশোষণ করে, তাই AS2S3 যে সল উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ টাইপের সল। পরের টপিক, এটা পরীক্ষাতে আমাদের আসে, সিলভার নাইট্রেট ও পটাশিয়াম আয়োডাইড। সিলভার নাইট্রেট হচ্ছে AgNO3 এবং পটাশিয়াম আয়োডাইড Ki এর বিক্রিয়া উৎপন্ন সিলভার আয়োডাইড সল ধনাত্মক হবে, মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ, ধনাত্মক হবে যদি অতিরিক্ত পরিমাণে AgNO3 দিই, এবং ঋণাত্মক হবে যদি অতিরিক্ত পরিমাণে Ki দিই। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যদি Agi এই যে সলটি ধনাত্মক হবে যদি দ্রবণে অতিরিক্ত পরিমাণে AgNO3 থাকে, আর ঋণাত্মক হবে যদি অতিরিক্ত পরিমাণে Ki থাকে। তাহলে কেমন হবে দেখা যাক। তাহলে প্রথমে Agi, প্রথম ক্ষেত্র মানে কোনটা, এই লাল কালারে যেটা দিয়েছি, প্রথম ক্ষেত্রে Agi এর কণাগুলি দ্রবণে উপস্থিত Ag+ আয়নকে বর্ণাত্মকভাবে অধিশোষণ করবে। তাহলে Agi এর চারধারে Ag+ এর কণাগুলি বর্ণাত্মকভাবে অধিশোষণ করবে। এভাবে কি আমরা একটা লেয়ার পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই যে যেহেতু এটা ধনাত্মক আধানে ক্ষেত্রটা বেশি হয়ে গেল, তাই এটা কিন্তু একটা পজিটিভ সল বা ধনাত্মক একটা সল হবে। ঠিক আছে, এবং এর চারদিকে কিন্তু আবার মাইনাসের একটা লেয়ার থাকবে। এভাবে কিন্তু ইলেকট্রিক্যাল ডবল লেয়ার গঠিত হয়।
ঠিক আছে। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা করছি যে এজিআই এর কণাগুলি দ্রবণে উপস্থিত আই মাইনাস কাকে, আই মাইনাস আয়নকে বর্ণাত্মকভাবে অধিশোষণ করে। তাহলে এজিআই চারদিকে মাইনাস আয়নগুলো বর্ণাত্মকভাবে অধিশোষণ করে থাকবে এবং ফলে এই যে সল কণাগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হবে এবং এর চারিদিকে একটা ইলেকট্রিক্যাল ডবল লেয়ার প্লাসের কণাগুলো কিন্তু থাকবে। সংরক্ষক কোলয়েড, কোলয়েডগুলো কিন্তু খুব ভালো স্টেবল না, অর্থাৎ কোলয়েডের কণাগুলি কিছুদিন পর বা কিছুক্ষণ পরেই কিন্তু ওরা কিন্তু আনস্টেবল হয়ে যায় এবং সল কণাগুলি দ্রবণ থেকে ফেরত চলে আসে। ঠিক আছে, এইটা যাতে প্রতিরোধ করতে পারি তার জন্য বাইরে থেকে তৃতীয় একটা পদার্থ যোগ করতে হয়। ঠিক আছে, সেটা কিন্তু দ্রাবক আকর্ষী হতে হবে, সেই পদার্থগুলোকে বলা হয় সংরক্ষক কোলয়েড। তাহলে একটু সংজ্ঞাটা দেখা যাক। যেসব দ্রাবক আকর্ষী কোলয়েড, যেসব দ্রাবক আকর্ষী কোলয়েডকে দ্রাবক বিকর্ষী কোলয়েডের সঙ্গে মিশিয়ে দিলে দ্রাবক বিকর্ষী কোলয়েডের স্থায়িত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায় তাদেরকে সংরক্ষক কোলয়েড বলে। ঠিক আছে, তারপর বাইরে থেকে একটা তৃতীয় পদার্থ কিন্তু আমরা দিচ্ছি, যেটা কিনা যেটা হচ্ছে দ্রাবক আকর্ষী। ঠিক আছে, দ্রাবক আকর্ষী কোলয়েড। আচ্ছা, সেটা দেব, তার ফলে কি যে কোলয়েডের স্থায়িত্ব যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, তাকে কি বলা হবে, সংরক্ষক কোলয়েড। সংরক্ষক কোলয়েডের যেমন আমরা উদাহরণ এখানে পড়ব যে গোল্ড সলে যদি আমরা জিলেটিন যোগ করি, জিলেটিন, তাহলে গোল্ড সলের স্থায়িত্ব কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এখানে জিলেটিন একটা সংরক্ষক কোলয়েড। এই যে কোন সংরক্ষক কোলয়েডের কার্যকারিতাটা কত বেশি বা কত কম সেটা বোঝানোর জন্য আমাদেরকে শিখতে হবে স্বর্ণ সংখ্যা। স্বর্ণ সংখ্যা কাকে বলে এই সংখ্যাটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। 10 ml, ভালো করে বোঝো, 10 ml প্রমাণ গোল্ড সলের ব্র্যাকেটে 0.0053 থেকে 0.0058%, এর মধ্যে 1 ml 10% NaCl যোগ করলে দ্রবণের বর্ণের যে পরিবর্তন হয় লাল থেকে নীল তা প্রতিরোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষক কোলয়েড মিশ্রিত করা প্রয়োজন তত মিলিগ্রামের সংখ্যাকে উক্ত সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা বলে। মনে রাখতে হবে। তাহলে কি শিখলাম, 10 ml প্রমাণ গোল্ড সল নিয়েছি, তাতে তার গাঢ়ত্ব কত আছে 0.0053 থেকে 0.0058%, তার মধ্যে কি নিচ্ছি 1 ml 10% NaCl দ্রবণ যোগ করব। তাহলে যে পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে, রংটা হয়ে যাবে লাল থেকে নীল, তা প্রতিরোধ করার জন্য যত মিলিগ্রাম, মনে রাখতে হবে মিলিগ্রাম কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যত মিলিগ্রাম সংরক্ষক কোলয়েড যোগ করা প্রয়োজন সেই মিলিগ্রাম সূচক সংখ্যাটি হলো উক্ত সংরক্ষক কোলয়েডের স্বর্ণ সংখ্যা, একে গোল্ড নাম্বার বলা হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03 বলতে কি বোঝো? আচ্ছা, হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 0.03, আচ্ছা এটা বলতে বোঝাবে, তাহলে তোমাকে আবার সেই এইখানটাতে আসতে হচ্ছে। হ্যাঁ, যে 10 ml প্রমাণ গোল্ড সলের 0.0053 থেকে 0.0058%-এর মধ্যে 1 ml 10% NaCl যোগ করলে দ্রবণের যে পরিবর্তন হয় লাল থেকে নীল তা রোধ করার জন্য 0.03 মিলিগ্রাম হিমোগ্লোবিনের প্রয়োজন। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে দ্রাবক আকর্ষী কোলয়েডের স্বর্ণ সংখ্যা যত কম তার সংরক্ষণ ক্ষমতাও তত বেশি। ঠিক আছে, যার সংরক্ষণ ক্ষমতা আচ্ছা যাকে যত কম লাগবে তার ক্ষমতা কিন্তু তত বেশি। যেমন এখানে আমরা কিছুগুলো ভ্যালু নিয়েছি, যেমন ডেক্সট্রিনের স্বর্ণ সংখ্যা হচ্ছে 125 থেকে 150, স্টার্চ এর হচ্ছে 20 থেকে 25, জিলেটিনের 0.05 থেকে 0.0125, হিমোগ্লোবিন হচ্ছে 0.03 থেকে 0.07, কেসিনের হচ্ছে 0.01 থেকে 0.02। তাহলে আমরা যদি এইখানটাতে তিনটাই যদি আমরা এখানে দেখি, ডেক্সট্রিনের 125, স্টার্চের 20, জিলেটিনের 0.05, তো এখানে সবথেকে কম কোনটা লাগছে, সবথেকে কম লাগছে এইটি। তাহলে এইটি কিন্তু সবথেকে ইফেক্টিভ
সংরক্ষক কোলয়েড, মনে রাখবে যার স্বর্ণ সংখ্যা যত কম তার সংরক্ষণ ক্ষমতাও কিন্তু তত বেশি। সুতরাং এই তিনটের মধ্যে সবথেকে বেশি কার্যকরী সংরক্ষক হচ্ছে গিয়ে সংরক্ষক কোলয়েড হচ্ছে জিলেটিন। কোলয়েডের তঞ্চন। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কোলয়েডের বিস্তৃত দশার অধঃক্ষিপ্ত হওয়ার ঘটনাকে, কোলয়েডের বিস্তৃত দশার অধঃক্ষিপ্ত, ঠিক আছে, অধঃক্ষিপ্ত হয়ে যাবে, সেই ঘটনাকে বলা হবে তঞ্চন। কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে কোলয়েডের বিস্তৃত দশা, যেমন গোল্ড সলের মধ্যে যদি আমরা অন্য কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই, যেমন NaCl, তাহলে কি হবে? তাহলে হবে ওই যে গোল্ডের কণাগুলো আছে দ্রবণ থেকে প্রেসিপিটেট, গোল্ডগুলো প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে এই যে অধঃক্ষিপ্ত হওয়ার ঘটনাটাকে বলা হবে তঞ্চন। যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রভাবে এই তঞ্চন ক্রিয়া ঘটে তাকে তঞ্চনকারী পদার্থ বলা হবে, ঠিক আছে। যেমন গোল্ড সলের যদি আমরা NaCl নিয়ে নিই, তাহলে এখানে NaCl হয়ে যাবে তঞ্চনকারী পদার্থ, ঠিক আছে। এবারে সুলজে হার্ডি নিয়ম। এই যে কোন পদার্থর তঞ্চন ক্ষমতা কেমন, কার বেশি কার কম, সেই সমস্ত বিষয়ে বিজ্ঞানী সুলজে হার্ডি একটা দুখানা নিয়ম দিয়েছিলেন, সেটা আমরা এবার আলোচনা করব। কোলয়েড কণার আধানের বিপরীত, মনে রাখবে আধানের বিপরীত আধান বিশিষ্ট আয়ন কোলয়েডের তঞ্চনের জন্য দায়ী। তার মানে পজিটিভ সলকে তঞ্চিত করতে কিন্তু নেগেটিভ আয়ন লাগবে, মনে রাখবে, এবং নেগেটিভ সলকে তঞ্চিত করতে পজিটিভ আয়ন কিন্তু লাগবে, মনে রাখবে। আলাদা আলাদা, পজিটিভের জন্য নেগেটিভ লাগবে, নেগেটিভের জন্য পজিটিভ লাগবে। বিপরীত আধান বিশিষ্ট আয়নের আধান যত বেশি হবে উক্ত আয়নের তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে। এবার মনে করো যদি প্লাস লাগে, প্লাসের ক্ষেত্রে যার পজিটিভ আধানের মান বেশি সেটা বেশি কার্যকরী। আমরা এখানে উদাহরণ দিয়ে বুঝবো যে এখানে Na+ আছে, Mg2+ আর L3+, ঠিক আছে। তো এখানে কোনটা বেশি আধান পজিটিভ আধান আছে? এটার ক্ষেত্রে একটি প্লাস আধান আছে, এর ক্ষেত্রে প্লাস আধান আছে দুখানা, এর ক্ষেত্রে প্লাস আধান আছে তিনখানা। তো কোনটির আধান বেশি আছে? Al3+ এর। সুতরাং Al3+ কিন্তু এখানে বেশি কার্যকরী হবে। আর এখানে নেগেটিভ সলগুলোর মধ্যে আমাদের আছে Cl-, PO4 3- এবং SO4 2-। তাহলে এখানে সবথেকে বেশি আধান নেগেটিভ আধান কার আছে? PO4 3-। সুতরাং PO4 3- এই বেশি কার্যকরী হবে। তাহলে এখানে আমরা যদি অর্ডারটা করি, তাহলে Na+ লেস দেন Mg2+ লেস দেন হবে Al3+। কেন? না পজিটিভ আধানের পরিমাণ বেশি আছে। একই রকম ভাবে এখানে সবথেকে কম কার্যকরী হবে Cl- লেস দেন SO4 2- লেস দেন PO4 3-। যার আধানের পরিমাণ বেশি সেটাই কিন্তু বেশি কার্যকরী। আমাদের প্রশ্ন, AS2S3 সলের তঞ্চনে NaCl অপেক্ষা AlCl3 বেশি কার্যকরী কেন? এখানে আমাদের মনে রাখতে হবে যে AS2S3 কি ধরনের সল? AS2S3 হচ্ছে নেগেটিভ সল, এবং আমরা সুলজে হার্ডির নিয়মে কি দেখলাম যে নেগেটিভ সলকে তঞ্চন করতে পজিটিভ সল লাগবে, পজিটিভ সলকে তঞ্চিত করতে পজিটিভকে লাগবে নেগেটিভ, নেগেটিভের জন্য লাগবে পজিটিভ। তাহলে এটা AS2S3 যে সলটা আমাদের এখানে গিভেন, সেই সলটা হচ্ছে নেগেটিভ সল। তাহলে নেগেটিভ সলকে তঞ্চন করার জন্য আমরা পজিটিভ আয়ন লাগবে। তাহলে কি কি আছে আমাদের? NaCl এবং AlCl3। NaCl তে কি আয়ন পাচ্ছি আমরা? Na+ যুক্ত তিনখানা Cl-। আর AlCl3 থেকে আমরা কি কি আয়ন পাবো? Al3+ যুক্ত তিনখানা Cl-। তাহলে নেগেটিভের জন্য আমাদের আয়ন কি কি লাগবে? পজিটিভ, একটা আছে Na+, একটা আছে Al3+। তাহলে কোনটার আধানের পরিমাণ বেশি? আমরা আধানের পরিমাণ বেশি দেখব Al3+। Al3+ আসছে কোথা থেকে? AlCl3 থেকে আসছে। সুতরাং AS2S3 সলের তঞ্চনে NaCl অপেক্ষা AlCl3 বেশি কার্যকরী হবে। তাহলে AlCl3 বেশি কার্যকরী হলো। পরের যে প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে FeOH3 সলের তঞ্চনে NaCl অপেক্ষা Na2SO4। FeOH3 সলের তঞ্চনে কোনটা বেশি কাজ লাগবে?
তাহলে আমাদেরকে তার জন্য জানতে হবে যে FeOH হোল 3টা কি ধরনের সল। FeOH হোল 3 হচ্ছে পজিটিভ সল। এর পজিটিভ সলের তঞ্চনে কি আয়ন লাগবে? লাগবে নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়ন লাগবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে? NaCl, NaCl তে কি পাবো? Na প্লাস যুক্ত Cl মাইনাস। আর Na2SO4 থেকে কি কি আয়ন পাবো? দুখানা Na প্লাস যুক্ত SO4 2 মাইনাস। তাহলে নেগেটিভ আয়ন আমার লাগবে। কি কি নেগেটিভ আয়ন পেলাম? NaCl থেকে Cl মাইনাস, Na2SO4 থেকে SO4 2 মাইনাস। তাহলে বিপরীত আধান কার বেশি আছে? এখানে -1 আছে, এখানে -2 আছে। তাহলে কোনটা বেশি কার্যকরী হবে? SO4 2 মাইনাস। SO4 2 মাইনাস কোথা থেকে আসছে? SO4 2 মাইনাস আসছে Na2SO4 থেকে। সুতরাং বেশি কার্যকরী হবে Na2SO4। তাহলে সেজন্য এখানে প্রমাণিত হলো যে FeOH হোল 3 সলের তঞ্চনে NaOH অপেক্ষা Na2SO4 বেশি কার্যকরী। আমাদের পরের টপিক, জলের বিশুদ্ধীকরণে ফটকিরি কিভাবে কাজ করে। তো জলের মধ্যে কাদা, মাটি ইত্যাদিতে যে পদার্থগুলো, সেগুলো কি কণা? কোলয়েড কণার হিসাবে থাকছে এবং এদের আধান কিন্তু হচ্ছে নেগেটিভ। এগুলো কিন্তু নেগেটিভ আধান হিসেবে আহিত থাকে। এর মধ্যে যদি আমরা ফটকিরি দিই, তো ফটকিরির সংকেত হচ্ছে K2SO4, Al2SO4 এর হোল 3, 24 খানা জল। এই যে ফটকিরি যদি দিই, তাহলে ফটকিরি অণু যখন জলে দিচ্ছি ও আয়নিত হয়ে কি কি আয়ন দেবে? আয়ন দেবে K+ এবং Al3+। এই যে ধনাত্মক আয়নগুলি জলের মধ্যে ঋণাত্মক কোলয়েডের কণাগুলিকে প্রশমিত করবে এবং প্রশমিত করার ফলে একত্রিত হয়ে তঞ্চিত হয়ে যাবে এবং জল থেকে কাদা মাটি পৃথক হয়ে জল বিশুদ্ধ হবে। তাহলে আমরা কি দেখলাম? যে জলের বিশুদ্ধীকরণ ফটকিরিতে আমরা কি দেখছি না, জলের মধ্যে কি আছে? কাদা আছে, মাটি আছে। এগুলো কোলয়েডের কণা এবং কোলয়েড কণাগুলোর আধান কেমন? নেগেটিভ আধান। ঠিক আছে। এখন যদি আমরা ফটকিরি দিই, ফটকিরির সংকেত হচ্ছে K2SO4, Al2SO4 হোল 3, 24 H2O। এবারে এই যে যোগ উঠেছে সেটা যখন জলে দিচ্ছি কি কি আয়ন পাচ্ছি? আয়ন পাচ্ছি আমরা K+ এবং Al3+। এই দুখানা কিন্তু আয়ন পাচ্ছে এবং যেহেতু নেগেটিভ সলকে হার্ডি-সুলজের নিয়ম অনুযায়ী নেগেটিভ আয়নকে তঞ্চিত করতে পজিটিভ আয়ন লাগবে। তাহলে এই যে পজিটিভ আয়নের ফলে নেগেটিভ কাদার কণা বা জলের কণা, এই মাটির কণাগুলো তঞ্চিত হয়ে যাবে এবং জল বিশুদ্ধ হয়ে যাবে। পরের প্রশ্ন, সমুদ্র ও নদীর সংযোগস্থলে বদ্বীপ কেন গঠিত হয়? একই রকম ভাবে আমরা বলতে পারবো যেখানে কাদা বা মাটি এগুলো কিন্তু সব ঋণাত্মক আধানে আহিত থাকছে। ঠিক আছে। নদী এবং সমুদ্রের সংযোগস্থলে যখন ঘোলা জলটা আসছে, সমুদ্রের জলে তো নুন আছে, নুনের মধ্যে কে কে আছে? নুনের মধ্যে আছে Na+ আছে, K+ আয়ন আছে। তাহলে এই ধনাত্মক আধানের যে কণা, সেগুলো কিন্তু ঋণাত্মক আধানগুলোকে প্রশমিত করছে এবং এরা একসাথে মিশে তঞ্চিত হয়ে যাচ্ছে, একত্রিত হয়ে তঞ্চিত হয়ে যাবে। এভাবে বারবার হওয়ার ফলে সমুদ্র এবং নদীর সংযোগস্থলে মাটিটা জমে দ্বীপের বা বদ্বীপের সৃষ্টি হয়। তাহলে আবার বলি, সমুদ্র এবং নদীর সংযোগস্থলে বদ্বীপ কেন গঠন হচ্ছে? না কাদা মাটি থাকছে, সমুদ্র মাটি বয়ে বয়ে নিয়ে আসছে, সমুদ্রের কাছে এই নদী কাদা মাটি বয়ে নিয়ে আসছে। এবারে এই মাটিগুলো বা কাদাগুলো নেগেটিভ আধানগ্রস্ত, সমুদ্রের কাছে যখন আসছে সমুদ্রে নুন আছে, লবণ আছে, সেই লবণে আছে Na+, K+। তাহলে এই যে বিপরীত আধানগ্রস্ত কোলয়েডের কণাগুলিকে প্রশমিত করছে এবং তঞ্চিত হয়ে যাচ্ছে, ফলে মোহনাতে কাদা মাটি জমা হচ্ছে এবং বদ্বীপের সৃষ্টি হচ্ছে। রক্তের তঞ্চন, আমাদের শরীরে কোন অংশ কেটে গেলে সেই স্থান থেকে রক্তক্ষরণ হতে থাকে, তখন ওই স্থানে ফটকিরি ঘষে দিতে হয়। তো ফটকিরির সংকেত আমাদের আছে K2SO4, Al2SO4 এর হোল 3, তার সাথে আছে 24 খানা জল। এই যে ফটকিরি আমরা দিচ্ছি,
তখন কি হচ্ছে না, যে রক্ত আছে, রক্ত হচ্ছে অ্যালবুমিনের ঋণাত্মক, রক্ত হচ্ছে অ্যালবুমিনের ঋণাত্মক আধানগ্রস্ত কণা। ঠিক আছে, ঋণাত্মক আধানগ্রস্ত কণা কোলয়েডের দ্রবণ। ক্ষতস্থান থেকে ক্ষরিত রক্তের সাথে অ্যালবুমিন ফটকিরির K+ এবং L+ আয়ন দ্বারা প্রশমিত হয়, ফলে রক্তকণাগুলির তঞ্চন ঘটে। এখান থেকে আমরা যে আয়নগুলো পাবো সেই আয়নগুলো হচ্ছে Na+, K+। ঠিক আছে, এবার রক্তের যে অ্যালবুমিনের কণা, নেগেটিভ কণাগুলো যখন ফটকিরির সাথে মিশছে তখন প্রশমিত করছে এবং তঞ্চন হচ্ছে। তঞ্চন ঘটার ফলে কিন্তু রক্ত আর বেরিয়ে যেতে পারছে না, জমাট বেঁধে যাচ্ছে। পৃষ্ঠতলীয় রসায়নের এই ক্লাসটা শেষ হয়ে গেল এবং চ্যাপ্টারটিও শেষ হয়ে গেল। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, বাড়িতে বসে পড়ো, পরের লেসনে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।